নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভোটের মুখে ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি। এবার ইডি স্ক্যানারে রাজ্যের আরো এক মন্ত্রী, ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশি অভিযান। সকাল থেকেই চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি ঘিরেই চলছে তল্লাশি অভিযান। তবে জানা গেছে এখন মন্ত্রী বোলপুরে নেই, ভোটের প্রচারে মুরারইতে ছিলেন তিনি। ইডি তল্লাশির খবর পেয়েই বোলপুরে ইতিমধ্যেই আমরা জানি যে রওনা দিয়েছেন এবং তিনি এসে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে পৌঁছবেন। এবং আপনাদের জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত চন্দ্রনাথ সিনহার বাড়িতে সেখানে ইডির তল্লাশি অভিযান চলছে। সকাল থেকেই রাজ্যের মন্ত্রী, ক্ষুদ্র শিল্প মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি অভিযান। ইডি স্ক্যানারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ভোটের আগে তৎপর ইডি আধিকারিকেরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর ইডি। আজ সকাল থেকেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে সেখানে ইডির তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত প্রায় 14 ঘন্টা হতে চলল। 14 ঘন্টা এখনো পর্যন্ত চন্দ্রনাথ সিনহার বাড়িতে নেই, সেখানে চলছে তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে, কি জানা যাচ্ছে সর্বশেষ? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান যেমনটা চলছে তেমনটাই কিন্তু চন্দ্রনাথ সিংহকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যেটা দেখেছি বেলা 1:50 নাগাদ তিনি কিন্তু বীরভূমের যে মোরারই, যেখানে ভোট প্রচার করছিলেন, সেই জায়গা থেকে ফিরে আসেন এবং তারপর থেকে তিনি কিন্তু বাড়িতে ঢুকেছেন এবং ইডি যে আধিকারিকরা রয়েছে তাদের মুখোমুখি তিনি কিন্তু হচ্ছেন এবং প্রায় তার জিজ্ঞাসাবাদ হয়ে গেল প্রায় 8 ঘন্টা এবং তার বাড়িতে এই যে তল্লাশি সেটা প্রায় হয়ে গেল এখনো পর্যন্ত 14 ঘন্টার কাছাকাছি হতে চললো। যদিও কি কি নথি পেল সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ এত দিনের একটা মামলা বা যে নিয়োগ দুর্নীতির ঘটনা ঘটেছে সেই কি কি নথি পেল এবং সেই সমস্ত নথিগুলোকে নিয়েই কি চন্দ্রনাথ সিংহ মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, বেশ কিছু মিডিল ম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে এবং তাদের কাছ থেকেই কিন্তু এই চন্দ্রনাথ সিংহের নাম উঠে এসেছিল এবং তারপরই তার রেকমেন্ড করা বেশ কিছু ব্যক্তির নাম পাওয়া যায় এবং সেই সমস্ত ব্যক্তিরাও তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারাও স্বীকার করে নিয়েছেন এক প্রকার যে চন্দ্রনাথ সিংহ রেকমেন্ডেই তারা চাকরি পেয়েছিলেন এমনটাই, এবং তারপরই তার নাম এসেছে এবং তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা সূত্র মারফত এটাও জানতে পারছি, তোমার কাছে জানতে চাইবো, চন্দ্রনাথ সিনহা আমরা জানি যে ভোট প্রচারে মুরারইতে ছিলেন, তিনি কি এই মুহূর্তে বোলপুরে যেখানে তার তল্লাশি অভিযান চলছে তার বাড়িতে সেখানে উপস্থিত হয়েছেন? হ্যাঁ, একদমই। দেখো, ভোট প্রচারে যেমনটা ছিলেন মুরারই তার গ্রামের বাড়িতে, কিন্তু তারপরেই তিনি যখন জানতে পারেন, তাকে যখন আধিকারিকরা ফোন করে জানায় তার বাড়িতে ইডি তল্লাশি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করাবে তিনি আসুন, এবং ঠিক তার 4 ঘন্টা পর তিনি কিন্তু আসেন এবং তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ বোলপুরের যে নিচুপট্টির নায়কপাড়া এলাকায় যে বাড়ি চন্দ্রনাথ সিংহের, সেই বাড়িতে কিন্তু তিনি এসে পৌঁছেছেন। তাকে এখনো পর্যন্ত 7 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে এবং মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। ইডি আধিকারিকেরা একদিকে এবং চন্দ্রনাথ সিংহকে একদিকে বসিয়ে জেরা করা হচ্ছে। যদিও বেশ কিছু প্রশ্নের উত্তর চন্দ্রনাথ সিংহ দিচ্ছেন না বলেই আমরা জানতে পারছি ইডি সূত্র মারফত। প্রিয়াঙ্কা, বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি, আমি জানি না কি পরিস্থিতি, না গেলে তো বুঝতে পারবো না কোন কেসের জন্য আমি জানি না। জানেন না? সাত সকালে রাজ্যের মন্ত্রীর বাড়িতে যখন ইডির তল্লাশি অভিযান, আর তা নিয়ে শুরু হয়ে গেল দিনভর আমরা দেখলাম রাজনৈতিক চর্চা। একে একে প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো আপনাদের। বিজেপির শাসনকালে ইডি সিবিআই এর ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে এবং সার্বিকভাবে এদের ব্যবহার 365% বেড়েছে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোট সঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোট সঙ্গী ইডি এবং সিবিআই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তারা যত এইগুলো করবে বিজেপির ভোট তত কমবে, এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে। এর আগেও আমরা শুনেছি যে টিচার স্ক্যামে এরকম বহু নেতা মন্ত্রীর নাম আছে। আমাদের জেলারও নেতা মন্ত্রীর নাম থাকতে পারে, আগামী দিনে তাদের বাড়িতে এরকম হয়তো কিছু হতে পারে, আমরা জানি না কবে কি হবে। কিন্তু এতে দেখা যাচ্ছে তৃণমূলের ঠক বাজতে গা উজাড়। একটা নেতাও দেখতে পাচ্ছি না যার নাম নেই এই ইয়েতে। সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি, সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষা মন্ত্রকের
কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের তৎপরতা। রাজ্যের 5 জায়গায় ইডির তল্লাশি অভিযান। কলকাতা সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি। লেকটাউন, বিরাটি ও চেতলায় ইডির অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি ইডির। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপ, কি খবর রয়েছে এই বিষয়ে? কারণ সকাল থেকে আমরা দেখেছি যে একেবারেই সাঁড়াশি অভিযান ইডির আধিকারিকদের। তো দীর্ঘ সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে ইডির পক্ষ থেকে। সকাল থেকে কিন্তু ইডির পক্ষ থেকে যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় তল্লাশি চালানো হচ্ছিল। যেমন লেকটাউন, পাশাপাশি অন্যদিকে বিরাটি, তারপরে চেতলা, এই যে ব্যবসায়ীদের বাড়িতে মূলত তল্লাশি। কারণ এখন প্রসন্ন কুমার রায়কে মূলত গ্রেপ্তার করা হয়েছিল ইডির পক্ষ থেকে, তার আগে কিন্তু তল্লাশি করা হয়েছিল। যে তল্লাশিতে কিন্তু এই গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল, সেই নিয়ে প্রসন্ন কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার টাকা সরাসরি কিন্তু এই সমস্ত ব্যবসায়ীর মাধ্যমে তার কোম্পানিতে খাটানো হয়েছিল এবং সেই টাকা সাইফুন করা হয়েছিল। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যখনই উঠে আসে ইডির পক্ষ থেকে, সেই তথ্য কালেক্ট করার পরে কিন্তু এই তল্লাশি অভিযান সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট পেশ করা হয়েছিল। সেখানে কিন্তু প্রসন্ন কুমারের নাম 5 নম্বর বেড়াতে ছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু ব্যবসায়ীর কথা উল্লেখ করা ছিল এবং সেই সূত্র ধরে যখন তার অফিসে তল্লাশি করা হয়, সেই অফিস থেকে এই গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এই তথ্য সামনে আসে। এরপরে এই ব্যবসায়ীদের বাড়িতে আজকে মূলত তল্লাশির কারণ এবং সেখান থেকে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু নথি উদ্ধার করতে ইডি আধিকারিকরা। শুধু তাই নয়, ইডির পক্ষ থেকে বলা হচ্ছে আরো বেশ কয়েকজন নামী কলকাতার ব্যবসায়ী, তাদের মাধ্যমে কিন্তু এই টাকা সরাসরি ভাবে পাঠানো হয়েছিল, সেই টাকা সাইফুন করা হয়েছিল। যে চাকরি প্রার্থীর টাকা নেওয়া হয়েছিল প্রসন্ন কুমার রায়, মিডলম্যান, তিনি সরাসরি নিয়েছিলেন। এই তথ্য পেয়েছিল এই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করানো হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে এখনো পর্যন্ত পরিবারের সদস্য বা পাশাপাশি ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদে কিন্তু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সেই নিয়ে সেই নথি কিন্তু উদ্ধার যেমন হচ্ছে, পাশাপাশি আরো বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হবে এই তল্লাশি অভিযান। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে সমস্ত ঘটনা খতিয়ে দেখার পরে এই ব্যবসায়ীদেরকে আবার তলব করা হলে এমনটাই ইডি সূত্রে খবর। প্রিয়াঙ্কা, ধন্যবাদ অনুপ। রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতিতে জামিন সংক্রান্ত মামলায় নোটিশ। মুখ্য সচিবকে নোটিশ বিচারপতি জয়মাল্য বাগচির। আগামী 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার সরকারি অফিসাররা, তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন চায় সিবিআই। রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়ে মুখ্য সচিবকে নোটিশ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিআইডির হাতে গ্রেপ্তারি। জালে এসএসসির উত্তর পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন। চাকরি দিতে স্বজন পোষণের অভিযোগ, ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ। আগেই গ্রেপ্তার সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন। তার স্ত্রী চাকরি পেয়েছেন, জেসমিনা খাতুন, তিনি অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তিনি সেই সময়ে চেয়ারম্যান ছিলেন ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নে। ওই সময় এই দুর্নীতিটা ঘটেছে বলে অভিযোগ। সিআইডি তাকে 7 দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়েছিল, বিচারক তাকে 27 তারিখে প্রোডাকশনের ডেট দিয়েছেন। তাতে সিআইডি রিমান্ডে নিয়ে যাচ্ছে। নাগারে আয়কর হানা, সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। 60 ঘন্টার বেশি সময় আয়কর হানা। বুধবার থেকে চলছে ম্যারাথন তল্লাশি। আপনাদের জানাবো 60 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাবার পর এখনো পর্যন্ত কিন্তু সেখানে আয়কর হানা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, এখনো পর্যন্ত সর্বশেষ কি জানতে পারছো? এখনো পর্যন্ত আয়কর দপ্তরের তরফে অভিযান কিন্তু জারি রয়েছে। অর্থাৎ বুধবার সকাল 5:30 নাগাদ নিউ আলিপুরের শাহপুর কলোনিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান এবং সেদিন থেকে অর্থাৎ বুধবার সকাল থেকে এই অভিযান তল্লাশি শুরু হয় এবং আজকে শুক্রবার রাতে 10টা বেজে গিয়েছে। প্রায় 64 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত নিচে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ওপরে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন। তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন নথি তারা দেখছেন। কি কি নথি তারা দেখছেন? আয়কর দপ্তর সূত্রে খবর যে গত 10 বছরের স্বরূপ বিশ্বাসের আয়কর রিটার্ন সংক্রান্ত বিভিন্ন নথি তার কাছে দেখা হচ্ছে। একই সঙ্গে তার এবং তার স্ত্রীর আয়কর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আর জানতে পেরেছি আমরা যে স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রীর যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন নথিপত্র, আর্থিক লেনদেন, এই বিষয়গুলো দেখা হচ্ছে। কারণ বুধবার দিন
ভোট থেকে একাধিক জায়গাতেই তল্লাশি অভিযান শুরু করা হয় আয়কর দপ্তরের তরফে। কিন্তু কেন এই আয়কর দপ্তরের তল্লাশি অভিযান? আয়কর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে শহরের দুটি রিয়েল এস্টেট কোম্পানির আয় ব্যয় সংক্রান্ত বেশ কিছু গরমিলের তথ্য তাদের কাছে সামনে এসেছিল। সেই সূত্র ধরেই তারা স্বরূপ বিশ্বাস সহ বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান শুরু করে এবং স্বরূপ বিশ্বাসের সঙ্গে এই সমস্ত সংস্থার কি সমস্ত যোগসূত্র রয়েছে, কোনো আর্থিক লেনদেন রয়েছে কিনা, বা আর্থিক লেনদেন হয়ে থাকলে কি সংক্রান্ত আর্থিক লেনদেন, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চাইছে এবং জানার উদ্দেশ্য নিয়ে যেমন ওই সমস্ত কিছুতে যখন অভিযান চালানো হয়েছিল ওই সংস্থার সম্পর্কিত বেশ কয়েকজন বাড়িতে অভিযান চলে এবং স্বরূপ বিশ্বাসের বাড়িতে কিন্তু গত বুধবার থেকে অভিযান চলছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত অভিযান চলছে স্বরূপ বিশ্বাসের বাড়িতে। বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখছেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথি তারা খতিয়ে পরীক্ষা করে দেখছেন। ধন্যবাদ অমিত। রাজনৈতিক পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত এখনো চলছে, যতক্ষণ না কথা বলবো কি হয়েছে না। বিজেপি লিগাল সেলের সদস্যদের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রেজিস্ট্রারের অফিসের কর্মীদের হুমকি দেবার অভিযোগে সরব প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বুধবার 40 জন আইনজীবী মিটিং করেছেন। আদালতের মর্যাদা রক্ষা করতে হবে। কর্মীরা আইনজীবীদের জন্য কাজ করেন, তারা যদি নিরাপদ মনে না করেন তাহলে কোথায় যাবেন? প্রশ্ন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। চার জেলায় জেলাশাসক নিয়োগ। পূর্ব মেদিনীপুরে নয়া জেলাশাসক জয়শ্রী দাশগুপ্ত, ঝাড়গ্রামে জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পূর্ব বর্ধমানে জেলাশাসক রাধিকা আইয়ার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি জানা যাচ্ছে? চার জেলায় নতুন জেলাশাসক কাদের সেখানে অ্যাপয়েন্ট করা হলো? সোমরাজ, শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। চার জেলায় নতুন জেলা শাসক, পূর্ব মেদিনীপুরে জয়শ্রী দাশগুপ্ত, ঝাড়গ্রামে মৌমিতা গোদারা বসু, পূর্ব বর্ধমানে রাধিকা আইয়ার, বীরভূমে শশাঙ্ক সেট্টি। এদিকে আমরা জানি যে ভোট ঘোষণার পরও যেমন চার জেলায় জেলাশাসক বদল করেছিল কমিশন, পাশাপাশি নতুন 4 জন জেলাশাসককেও কিন্তু অ্যাপয়েন্ট করা হলো। পাশাপাশি নজর রাখতেই হচ্ছে কমিশনের নজরেই দার্জিলিং এর জন্যই 2 জন ফিনান্সিয়াল অবজারভার। দার্জিলিং কি আর্থিকভাবে স্পর্শকাতর উল্লেখ কমিশনের। 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দার্জিলিং এ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী। বাড়তি নজরদারি কেন? দেখো, এই রাজ্যে যে 42টি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে তার মধ্যে 6টি লোকসভা আসনকে, যার মধ্যে দার্জিলিংও রয়েছে, তাতে আর্থিকভাবে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই কিন্তু বাড়তি নজরদারি সেখানে অর্থের কিভাবে লেনদেন হচ্ছে তার উপরে এবং একই সঙ্গে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন তাদের জন্য যে আয় ব্যয়ের হিসেব তার উপরও কিন্তু বাড়তি নজরদারি করা হবে এবং তার জন্যই কিন্তু দার্জিলিং কনস্টিটিউয়েন্সির জন্য 2 জন এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন এবং 26 এপ্রিল দার্জিলিং এ ভোট এবং তার আগেই এই এক্সপেন্ডিচার অবজারভাররা, অর্থাৎ যেদিন নোটিফিকেশন হবে, নোটিফিকেশন হওয়ার একদিনের মধ্যে, নোটিফিকেশন হওয়ার দিনই কিন্তু এই 2 জন এক্সপেন্ডিচার অবজারভার শুধুমাত্র দার্জিলিং লোকসভা কেন্দ্রের ওপর নজরদারি চালানোর জন্য তারা এসে হাজির হবেন। সাধারণভাবে যেটা দেখা যায় যে একজন এক্সপেন্ডিচার অবজারভার একটি লোকসভা কেন্দ্রের আর্থিক সমস্ত লেনদেনের উপর তিনি নজর রাখেন। কখনো কখনো একজন এক্সপেন্ডিচার অবজারভারের উপর দায়িত্ব থাকে একাধিক লোকসভা কেন্দ্রের উপর নজরদারিরও। তবে এই আর্থিকভাবে সংবেদনশীল বা স্পর্শকাতর যে সমস্ত যে কেন্দ্রগুলিকে ঘোষণা করা হচ্ছে সেই সমস্ত কেন্দ্রগুলির ক্ষেত্রে বাড়তি নজরদারি করা হচ্ছে এবং সেই বাড়তি নজরদারির জন্যই কিন্তু 2 জন এক্সপেন্ডিচার অবজারভার আসতে চলেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য। ধন্যবাদ মৈত্রী।